সায়েন্স ফেয়ারে প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিওর টপিক হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। এর প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ইন্টিগ্রেশন কি, আরও বলেছিলাম যে সমাকল সমকলনের মধ্যে পার্থক্য, অবকলন আর অবকলের মধ্যে পার্থক্য কি, আর আমরা ইন্টিগ্রেশনকে কিভাবে প্রকাশ করি। তো যারা যারা আগের দিনের ভিডিও দেখোনি তারা উপরে আই বাটনে ক্লিক করে আগের দিনের ভিডিও দেখতে পারো, এবং যারা যারা ক্লাস 11 এবং 12-এ পড়ছো এবং তোমাদের সাবজেক্টে ম্যাথ আছে, তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো ম্যাথ রিলেটেড বিভিন্ন কন্টেন্টের জন্য। আমরা মেইনলি ইন্টিগ্রেশনকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে নির্দিষ্ট সমকল আর একটা হচ্ছে অনির্দিষ্ট সমকল। তোমাদের সিলেবাসে সবচেয়ে প্রথমে আছে অনির্দিষ্ট সমকল বা ইনডেফিনিট ইন্টিগ্রাল, এবং তারপরে আছে ডেফিনিট বা নির্দিষ্ট সমকল। অনির্দিষ্ট সমকলের মধ্যে তোমাদের অনেকগুলো অধ্যায় আছে, প্রতিটা অধ্যায়ে বিভিন্ন পদ্ধতি শিখবে, যেমন ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, বাই পার্টস, বাই পার্সিয়াল ফ্র্যাকশন, এরকম বিভিন্ন পদ্ধতিগুলো তোমরা শিখবে। প্রতিটা টপিককে নিয়ে আমি ভিডিও বানাবো এবং তোমাদের কিছু শর্টকাট ট্রিক শিখিয়ে দেবো এবং ফর্মুলা মুখস্থ করার পদ্ধতিও বলে দেবো। আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে অনির্দিষ্ট সমকল কি। চলো আজকের ভিডিও শুরু করা যাক। সবচেয়ে প্রথমে তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অনির্দিষ্ট সমকল বা ইনডেফিনিট ইন্টিগ্রাল কি। তোমাদের বই একটা সংজ্ঞা লেখা আছে, যে সংজ্ঞাটা তোমরা কেউই পড়ো না, যার জন্য সেই সংজ্ঞাটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। সেখানে লেখা আছে কোনো অপেক্ষক এফএক্স এর সকল প্রতি অন্তরকলজের সেটকে বলা হয় অনির্দিষ্ট সমকল। সমকল মেনলি তো দুটো টাইপের হয়, একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট। নির্দিষ্ট সমকলের ক্ষেত্রে তুমি একটা পার্টিকুলার রেজাল্ট পাবে, অনির্দিষ্ট সমকলের ক্ষেত্রে তুমি একটা রেজাল্ট না, একটা সেট পাবে একটা ফাংশনের। কিরকম জিনিস সেটা আমি একটু দেখাচ্ছি। দেখো যে কোনো ফাংশনে একটা এক্স নিরপেক্ষ পদ থাকতেই পারে, যেটা হচ্ছে কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টের যখন ডেরিভেটিভ বার করবে সেটা জিরো হয়ে যাবে, কিন্তু সেই জিরোটা কোন কনস্ট্যান্টের ডেরিভেটিভ করার ফলে পেয়েছো সেটা তুমি জানো না। জিনিসটা একটু বোঝাচ্ছি। দেখো, ধরো একটা ফাংশন এক্স স্কোয়ার, এবার আমি বললাম এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, তুমি বলবে 2x হবে। এবার আমি এটা একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিলাম, ধরো এক্স স্কোয়ার প্লাস 1। আমি কিন্তু কোনো এক্স এর পদ অ্যাড করিনি, আমি একটা 1 অ্যাড করলাম। এবার এক্স স্কোয়ার প্লাস 1 এই ফাংশনের অবকলটা কি হবে? দেখো, এক্স স্কোয়ারের জন্য তুমি 2x পাবে আর 1 এর জন্য তুমি 0 পাবে। বা যদি তোমাকে আমি বলি এক্স স্কোয়ার প্লাস 2 বা প্লাস 3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, আমি যে কোনো সংখ্যা এখানে লিখি না কেন, তুমি প্রতিবারে তোমার উত্তর হবে 2x প্লাস 0। জিরোটা আমি লিখছি না ধরো। তো আমি যদি তোমাকে এই প্রশ্নটা করি যে 2x এর অ্যান্টি ডেরিভেটিভ কি হবে, এবার তুমি কি বলবে? এক্স স্কোয়ার বলবে, এক্স স্কোয়ার প্লাস 1 বলবে, এক্স স্কোয়ার প্লাস 2 বলবে? তুমি কি বলবে উত্তর হিসাবে? সেই জন্য অনির্দিষ্ট সমকলের ক্ষেত্রে আমরা একটা ফ্যামিলি অফ ফাংশন পাই এই কনস্ট্যান্ট পদের জন্য। এইখানে কি নেই, এখানে অ্যাকচুয়ালি আছে প্লাস 0। তো 0 1 2 মাইনাস 1 মাইনাস 2 যাই থাকুক না কেন, সেটার ডেরিভেটিভ করলে তুমি 0 পাচ্ছ, কিন্তু সেই 0টা কোথা থেকে এসছে সেটা তুমি বলতে পারবে না, যে সেটা 1 থেকে এসছে না 2 থেকে এসছে নাকি আরো অন্য কিছু থেকে এসছে। সেই জন্য এই যে ফ্যামিলি অফ ফাংশনটাকে আমরা প্রকাশ করি এক্স স্কোয়ার প্লাস সি। এই সিটাই হচ্ছে একটা ধ্রুবক, যাকে বলা হয় ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কিন্তু একটা ফাংশন না, একটা ফ্যামিলি অফ ফাংশন। কখনো এটা একটা উত্তর নয়। নির্দিষ্ট সমকলনের ক্ষেত্রে তুমি একটা উত্তর পেতে, আর এইখানে তুমি অনেকগুলো উত্তর পাচ্ছ বা অনির্দিষ্ট উত্তর পাচ্ছ, যার জন্য তুমি এইটাকে বলছো অনির্দিষ্ট সমকল। আশা করছি জিনিসটা বুঝতে পারলে। তো যতবারই ইন্টিগ্রেশন লিখবে তার উত্তরের লেখার সময় সবসময় একটা প্লাস সি অ্যাড করে দেবে। সেই সিটা 0ও হতে পারে অথবা কোনো একটা সংখ্যাও হতে পারে। তোমাকে আরো একটা উদাহরণ দিচ্ছি। দেখো, ধরো তোমাকে আমি বললাম যে ইন্টিগ্রাল অফ cos x dx এর উত্তর কত হবে? তুমি কিভাবে পাবে? দেখো, তুমি তো জানো যে ddx অফ sin x ইকুয়ালস টু cos x হয়, তাহলে cos x এর অ্যান্টি ডেরিভেটিভ কি হবে? sin x। তাহলে যদি তুমি ইন্টিগ্রাল অফ cos x dx লিখো তাহলে তার উত্তরে কি লিখবে? sin x। কিন্তু যখনই তুমি শুধুমাত্র sin x লিখবে তখনই তোমার নাম্বার কেটে নেবে। তখন তোমাকে লিখতে হবে, যদি নাম্বার পেতে চাও তাহলে তোমাকে এখানে একটা প্লাস সি অ্যাড করে দিতে হবে, আর পাশে লিখে দেবে যে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, বা তোমার যেটা পছন্দ বাংলায় লিখলে বাংলায় লিখে দেবে, কিন্তু এই প্লাস সিটা অবশ্যই লিখে দেবে। আর তারপরে আরো ব্র্যাকেট দিয়ে লিখে দেবে যে এটা একটা ধ্রুবক। তাহলে তোমার উত্তরটা সাফিসিয়েন্ট হলো। আশা করছি এইটুখানি জিনিস তোমরা বুঝতে পেরেছো। এবার আমি ইনডেফিনিট ইন্টিগ্রালের দুটো প্রপার্টি বলছি, সেই দুটো প্রপার্টি তোমরা একটু নোট করে রাখো। প্রথম দেখো,
তোমাকে যদি কোনো ইন্টিগ্রেশন দেয়া থাকে, সেই ইন্টিগ্রেশনের মাঝখানে যদি প্লাস বা মাইনাস সাইন ব্যবহার করা হয়, তুমি সেটাকে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশনে ভেঙে নিতে পারবে। যেমন একটা উদাহরণের সাহায্যে দেখো, ধরো তোমাকে আমি বললাম 3x² প্লাস 2x ইন্টিগ্রাল অফ 3x² প্লাস 2x dx এরকম লেখা আছে, বা ধরো এখানে মাইনাসও দেওয়া থাকতে পারে। তুমি কি করতে পারবে যে এই দুটো জিনিসকে আলাদা আলাদা করে ভেঙে নিতে পারবে। যেমন ধরো ইন্টিগ্রাল 3x² dx প্লাস অথবা মাইনাস যাই থাক না কেন, আবার ইন্টিগ্রাল অফ 2x dx, এরকম ভাবে তুমি দুটো আলাদা আলাদা ফাংশনে বা আলাদা আলাদা ইন্টিগ্রেশনে তুমি ভেঙে নিতে পারবে। এবার প্রতিবারে ভাঙার সময় কিন্তু ইন্টিগ্রাল সাইন দেবে এবং লাস্টে কার রেসপেক্টে ভাঙছো মানে ডিএক্সটা অবশ্যই দেবে। যদি ওয়াই রেসপেক্ট হয় তাহলে ডিওয়াই, এটা অবশ্যই খেয়াল রাখবে। মানে অনেকে কি করে এখানে মাঝখানে ডিএক্স দিতে ভুলে যায়, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল, লাস্টে একেবারে ডিএক্স দিয়ে দেয়। যতবার ইন্টিগ্রাল সাইন ব্যবহার করো ততবার ডিএক্স লিখতে হবে। আরেকটা নিয়ম হচ্ছে এক্স এর সহগ মানে যেটা কনস্ট্যান্ট হিসাবে থাকবে সেটা তুমি বাইরে বার করে নিতে পারবে। যেমন এখানে 3টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো তুমি কি করতে পারবে 3টাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিতে পারবে, মানে 3 ইন্টিগ্রাল x² dx প্লাস অথবা মাইনাস যাই থাক না কেন, তারপরে এই ক্ষেত্রেও দেখো 2টা একটা কনস্ট্যান্ট, তো 2টাকে আবার বাইরে বার করে নিতে পারবে, তারপর আবার ইন্টিগ্রাল x dx। তো এখানে দুটো প্রপার্টি একটু নোট ডাউন করে নাও। যে কোনো ইন্টিগ্রেশনকে তুমি দুটো পার্টে ভেঙে নিতে পারো যদি মাঝখানে প্লাস মাইনাস থাকে, আর যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টটাকে ইন্টিগ্রেশনের পুরো বাইরে বার করে দিতে পারবে। এবার কয়েকটা ফান্ডামেন্টাল ফর্মুলা পড়াবো, তো তোমরা চাইলে এটাকে নোট করে নিতে পারো, পরের টপিক আলোচনা করছি। এবার আমরা পড়বো ফান্ডামেন্টাল ফর্মুলা বা মৌলিক সমাকল। মৌলিক সমাকলগুলো কি না, যেই সব সমাকলগুলো তুমি অবকলন থেকে ডাইরেক্ট পেয়ে যাবে সেগুলো হচ্ছে মৌলিক সমাকল। যেমন কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ধরো dx of tan x বা dx of sec x, তুমি এটা কি বলবে sec স্কয়ার x, আর এখানে কি বলবে tan x sec x। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম tan x sec x এর ইন্টিগ্রেশন কি হবে। তুমি এই যে উত্তরটা ডাইরেক্ট এখান থেকে পেয়ে যাচ্ছ, মানে ডেরিভেটিভ থেকে পেয়ে যাচ্ছ। sec x এর ডেরিভেটিভ sec x tan x হয়, তাই জন্য tan x sec x এর ইন্টিগ্রাল sec x প্লাস c হবে। আর তুমি এখান থেকে ডাইরেক্ট উত্তর লিখে দেবে। এবার শোনো, ধরো তোমাকে আমি বললাম ইন্টিগ্রাল অফ sec স্কয়ার x dx, এর উত্তর কি হবে। তুমি দেখো এটা অবকলন থেকে ডাইরেক্ট পেয়ে যাচ্ছ না, tan x এর অবকলন কি হবে sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x এর অ্যান্টি ডেরিভেটিভ কি হবে tan x প্লাস c। এরকম ভাবে অবকলন থেকে তুমি ডাইরেক্ট সমাকলটা পেয়ে যাবে। এগুলো হচ্ছে মৌলিক ফর্মুলা। এবার যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে ইন্টিগ্রাল tan x dx এর উত্তর তুমি বলো, দেখো tan x এর ক্ষেত্রে তুমি ডাইরেক্ট কোনো এরম উত্তর পাবে না, কারণ tan x কারোর ডেরিভেটিভ ডাইরেক্টলি এরম হয় না। এখানে তুমি sec স্কয়ার x পাবে বা sec x tan x পাবে, কিন্তু শুধুমাত্র tan x এটা তুমি পাবে না। তার জন্য কি করতে হবে, তোমাকে এটা tan x টাকে সাইন কসে ভেঙে নিতে হবে। সেটা তোমরা পরবর্তী অধ্যায়ে পাবে, যেগুলো তোমার পরবর্তী অধ্যায়ে যেমন সাবস্টিটিউশন আছে, বাই পার্টস আছে, পার্সিয়াল ফ্র্যাকশন আছে বা স্পেশাল টাইপ আছে, সেইগুলোর মধ্যে তুমি এইসব জিনিসগুলোকে শিখে যাবে। কিন্তু এই অধ্যায়ের মধ্যে শুধুমাত্র মৌলিক সমাকল আছে, মৌলিক সমাকলে ডাইরেক্ট এখান থেকে তুমি উত্তরগুলো পেয়ে যাবে। সেই জন্য এই অধ্যায়ের মধ্যে এই ফর্মুলাটাকে নিয়ে আলোচনা করব না, যেগুলো ডাইরেক্ট ডেরিভেটিভ থেকে আসবে শুধুমাত্র সেগুলোকে নিয়ে আলোচনা করব। এরকম মৌলিক ফর্মুলা মাত্র 10টা আছে, 6টা ত্রিকোণমিতি আর 4টে যে তোমরা ডেরিভেটিভ শিখেছো সেখান থেকে আসবে, মানে যে পাওয়ারের যে ফর্মুলাগুলো আছে বা log x এর যেটা 1/x আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ধরো তোমাকে বলা হলো ddx of sin mx, তোমরা এটা কি লিখতে, ডেরিভেটিভ কি হবে এটার cos mx, আর এখানে যেটা m আছে সেটা তোমরা আগে একটা m লিখে দিতে। এবার তোমাকে এই গোটা জিনিসটা দিয়ে তো বলবে না যে ইন্টিগ্রেশন করো, তোমাকে দেয়া থাকবে ইন্টিগ্রাল
cos mx dx। তাহলে এর ইন্টিগ্রাল কি শুধু sin mx হবে? নিশ্চয়ই হবে না। কেন? দেখো এখানে m আছে কিন্তু এখানে তোমার m নেই, তাহলে এই mটাকে তাড়ানোর জন্য তোমাকে নিশ্চয়ই একটা 1/m দিয়ে গুণ করতে হবে। যদি এইখানে 1/m দিয়ে গুণ করো তাহলে এখানেও এর বাইরে একটা 1/m দিয়ে গুণ করবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে না 1/m sin mx প্লাস c। ডেরিভেটিভের ক্ষেত্রে যেটা m গুণ করতে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তুমি সেই mটাকে ভাগ করে দেবে। আর যদি যেখানে ধরো মাইনাস থাকতো মানে dx অফ cos x, এটা তুমি কি লিখতে মাইনাস sin x, কিন্তু তোমাকে তো মাইনাস sin x এর ইন্টিগ্রেশন জিজ্ঞাসা করবে না, তোমাকে ধরো ইন্টিগ্রাল sin x জিজ্ঞাসা করলো, তুমি তাহলে এখানে লিখবে cos x, তাহলে cos x প্লাস c, তাহলেও কেটে দেবে। কারণ দেখো তুমি মাইনাস sin x এর ইন্টিগ্রাল হচ্ছে cos x, কিন্তু sin x এর ইন্টিগ্রাল কি, তাই জন্য তুমি দুদিকে একটা মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস sin x এর ইন্টিগ্রাল হচ্ছে cos x প্লাস c। তাহলে এখানে একটা মাইনাস আমি অ্যাড করে দিলাম। এই ফর্মুলাগুলো নিশ্চয়ই বোঝানোর কিছু নেই, কারণ এই ফর্মুলাগুলো ডেরিভেটিভ থেকে ডাইরেক্ট চলে আসছে। তো এই যে 10টা মৌলিক সমকলন, এগুলো তোমরা নিজেরা ব্যক্তিগতভাবে দেখে নেবে। এইসব ফর্মুলার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো ট্রিক নেই, যেটা তোমাদের আমি বলে দেবো, কিন্তু এর পরবর্তীকালে যেসব কঠিন কঠিন ফর্মুলাগুলো তোমরা পাবে সেই ফর্মুলার ক্ষেত্রে কিন্তু আমি শর্টকাট ট্রিকগুলো তোমাদের শিখিয়ে দেবো। তো সেগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। আর এইখান থেকে কয়েকটা অঙ্ক করাতে হবে। এই ভিডিওতে আমি আর অঙ্কগুলো করাচ্ছি না, এর ঠিক পরের ভিডিওটায় মানে লেকচার 3-এ তোমাদের আমি 15 থেকে 20টা অঙ্ক করিয়ে দেবো, যার ফলে এই অধ্যায়টা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তারপরের দিন আমি সাবস্টিটিউশনটা আরম্ভ করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি ক্লাস 11 বা 12-এ পড়ো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো ম্যাথ রিলেটেড বিভিন্ন কন্টেন্টের জন্য। তোমাদের যদি কোনো বিষয় সম্বন্ধে জানতে হয় তাহলে নিচে তোমরা কমেন্ট করতে পারো। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য, প্রতিবারের মতন আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের প্রত্যেককে মন থেকে অসংখ্য ধন্যবাদ।